এখন আমরা পড়ব ইতালির ঐক্য আন্দোলন। ইতালির ঐক্য আন্দোলন আমাদের পড়তে গেলে বেশ কিছুটা দীর্ঘভাবে আমাদের জানতে হবে যে কীভাবে ইতালি ঐক্য সাধিত হয়েছিল। তো আমরা তার আগে ছোট্ট করে দেখে নিই যে এর মানচিত্রটা কি। ইতালির মানচিত্র দেখো, ইউরোপ মহাদেশের একেবারে দক্ষিণ দিকে, ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে ভূমধ্যসাগরে অবস্থিত। দেখো, দক্ষিণ দিকে সরুভাবে নেমে গেছে ভূমধ্যসাগরে। তো সেই ইতালি কীভাবে ঐক্যবদ্ধ হয়েছিল তোমরা সবাই জানো। ইউরোপে প্রথম নবজাগরণ হয়েছিল ইতালিতে 1453 খ্রিস্টাব্দে। যে নবজাগরণ হয়েছিল পঞ্চদশ শতক, সেটা ছিল এই ইতালি। ইতালি ছিল ইউরোপীয় সভ্যতার লীলাভূমি, পীঠস্থান। কিন্তু দেখা যাচ্ছে যে 350 বছরের মধ্যেই সেই ইউরোপীয় সভ্যতার জন্মভূমি বা লীলাভূমি বা পীঠস্থান যাই বলি না কেন, সেই স্থানটি টুকরো টুকরো হয়ে পড়ে। অনেকগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিবদমান রাজ্যে পরিণত হয়। এবার তারা নিজেদের ঐক্য, জাতীয় সংহতি, ঐতিহ্য সব ভুলে যায়। এরপর তোমরা নেপোলিয়নীয় শাসন পড়েছ। 1796 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইতালি জয় করেন। ইতালি জয় করে ইতালিতে তিনি এক শাসন ব্যবস্থা চালু করেন, কোড নেপোলিয়ন চালু করেন। এক নিয়ম, এক শাসনের অধীনে থাকতে থাকতে ইতালিবাসীর মধ্যে কিন্তু ঐক্যবোধ, জাতীয় চেতনা তৈরি হয়। তারা তাদের অতীত ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। কিন্তু কিসের? ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ আবার ইতালির উপর তাদের সেই নব্য জাতীয়তাবাদের উপর কুঠার আঘাত করে। ইতালিকে তারা কতকগুলি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত করে এবং বিভিন্ন রাজ্যের অধীনে, বিভিন্ন বৈদেশিক শক্তির অধীনে সেগুলিকে প্রতিষ্ঠিত করা হয়। আমরা যদি দেখি ইতালির প্রায় সমগ্র অংশটি বিভিন্ন বিদেশি শক্তি, সামন্তমহল তাদের উপর খবরদারি করার অধিকার দিয়ে দেয়। যেমন আমরা যদি দেখি উত্তর ইতালি, লম্বার্ডি, ভেনিসিয়া, এগুলো অস্ট্রিয়া সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। মধ্য ইতালির পার্মা, মডেনা, টাস্কানি, লুক্কা, এই সব জায়গাগুলোতে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে বা তাদের অভিভাবকত্বাধীনে প্রতিষ্ঠা করা হয়। মধ্য ইতালির পোপ সেখানে দেওয়া হয়, মধ্য ইতালি সেটা দেওয়া হয় পোপের কর্তৃত্বাধীনে।
দক্ষিণ ইতালির সিসিলি, নেপলস এইসব জায়গায় দেওয়া হয় অস্ট্রিয়ার সঙ্গে মিত্রতাসূত্রে আবদ্ধ বুর্বো রাজবংশকে। একমাত্র পিয়েডমন্ট সার্ডিনিয়া ছাড়া সমস্ত ইতালি বিভিন্ন বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হয়। শুধু পিয়েডমন্ট সার্ডিনিয়াতেই ইতালির বংশোদ্ভূত একজন শাসন প্রবর্তন করেন, কিন্তু তিনিও অস্ট্রিয়ার নির্দেশানুসারে চলতেন, অস্ট্রিয়ার নির্দেশ মেনে চলতেন। তাহলে এভাবে কার্যত সমগ্র ইতালি ব্রিটিশ এই বিভিন্ন বিদেশি শক্তির অধীনে প্রতিষ্ঠিত করা হয়। তাহলে সার্বিকভাবে আমরা যদি দেখি যে প্রায় গোটা ইতালি আবার বিদেশি সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। তাহলে 300 থেকে 350 বছরের মধ্যেই ইতালি তাদের প্রাচীন ঐতিহ্য, তাদের গৌরব, তাদের অতীত ইতিহাস, তা সব ভুলে বসে। এভাবে তারা অপরের অভিভাবকত্বাধীনে পৌঁছে যায়। বেশ, এখন তাহলে আমরা দেখব যে ইতালির ঐক্যের প্রতিবন্ধকতাগুলো কী ছিল, প্রধান বাধাগুলো কী ছিল। 1 নম্বর হচ্ছে যে পিয়েডমন্ট সার্ডিনিয়া ব্যতীত ইতালির সব রাজ্যের ওপরেই অস্ট্রিয়া এবং অন্যান্য বিদেশি শক্তির আধিপত্য করতে দেওয়া হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই ইতালির ঐক্য সাধনে কে এগিয়ে আসবে, কে নেতৃত্ব দেবে, এই বিষয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা ছিল না। ক্লিয়ার হলো যে ইতালির বিভিন্ন অংশই পিয়েডমন্ট সার্ডিনিয়া ব্যতীত সমগ্র ইতালিকে বিদেশি কারো হাতে তুলে ধরা হয়েছে। তাহলে এই অবস্থায় স্বাভাবিকভাবেই সবার উদ্দেশ্য স্বার্থ এক, তাই কেউই চায় না যে ইতালি ঐক্যবদ্ধ হোক। দ্বিতীয়, মধ্য ইতালিতে পোপের মতো একজন বিখ্যাত মানুষকে মধ্য ইতালির আধিপত্য করতে দেওয়া হয়েছিল। তাই ইউরোপে ক্যাথলিক রাজন্যবর্গের সমর্থনপুষ্ট মানুষ তারা কেউই পোপকে বিতাড়িত করে ইতালির ঐক্য সাধনে সম্মত ছিল না। অর্থাৎ পোপের বিরুদ্ধাচারণ করার মতো ক্ষমতা কারো ছিল না। 3 নম্বর, বিভিন্ন রাজ্যে প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা বলবৎ ছিল। তাহলে এই রকম প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা অবশ্যই জাতীয় স্বার্থ বা জাতীয় ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী। তাই এই ধরনের প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থায় ঐক্য সাধনের গল্প কোনোভাবেই আসার কথা নয়। এবং চতুর্থত, এই সময় ইতালিতে কোনো জাতীয় চেতনার বিকাশ ঘটেনি। জাতীয় চেতনা, জাতি সম্পর্কে ভাবনা, জাতি সম্পর্কে ধারণা, সেটাই জাতীয় চেতনা। দেশাত্মবোধ, এই বিষয়গুলো তখন ইতালীয়দের মধ্যে সেই মুহূর্তে জেগে ওঠে। শুধু তাই নয়, তাদের উগ্র প্রাদেশিকতা এবং আঞ্চলিকতা এতটাই প্রবল ছিল বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে, স্বাভাবিকভাবে জাতীয় স্বার্থের তাগিদে কেউ আঞ্চলিক স্বার্থ ত্যাগ করতে কোনোভাবেই রাজি ছিল না। এই পরিস্থিতিতে ইতালির ঐক্য সাধন কোনোভাবেই সম্ভব ছিল না। তাহলে আমরা বুঝলাম যে ইতালির ঐক্য সাধনের পথে বাধা বা প্রতিবন্ধকতা কী ছিল। তার আগে আমরা শুনলাম তার আগে আমরা দেখলাম কিভাবে ইতালি
বিভিন্ন ইউরোপীয় শক্তি তথা সামন্তবৌদ্ধের মধ্যে বন্টন হয়ে গেল। আর তার আগে দেখলাম ইতালির অতীত ঐতিহ্য কী ছিল। তো যাই হোক, এবার আমরা দেখব এই রকম পরিস্থিতিতে ইতালিবাসীর মধ্যে বিশেষ করে ফরাসি বিপ্লবের ভাবধারা ছড়িয়ে পড়ার পর ইতালিবাসীর মধ্যে বিভিন্ন স্থানে গোপনভাবে বিভিন্ন ধরনের সভা সমিতি গড়ে উঠতে শুরু করেছিল। এই সময়ই কেন্তো, লিওপার্ডি, অ্যাজাগলিও, ত্রোয়া, কাপ্পনি, এদের কাদের নাম বললাম? এরা বিভিন্ন চিন্তাবিদ। এইসব চিন্তাবিদদের আবির্ভাব হয়েছিল। তারা তাদের গ্রন্থ রচনাবলী তাতে কি করছিলেন না, ইতালির অতীত ঐতিহ্য, গৌরবের কথা, জাতীয় চেতনার কথা তারা তুলে ধরেছিল। তাহলে স্বাভাবিকভাবেই 19 শতকের 20 এবং 30 দশকে ইতালির বিভিন্ন জায়গাতে বেশ কিছু গোপন সমিতি গড়ে উঠতে শুরু করেছিল। এই গোপন সমিতিগুলোর লক্ষ্য কী ছিল না, এই গোপন সমিতিগুলোর লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইতালির বন্ধন মোচন। তাহলে স্বাভাবিকভাবেই এইসব গুপ্ত সমিতিগুলো ইতালির ঐক্য সাধনের কাজে কিন্তু এগিয়ে এল। এইসব গুপ্ত সমিতিগুলোর মধ্যে আমরা একটা গুপ্ত সমিতির নাম বিশেষভাবে জানব, সেটি হলো কার্বোনারি। কি বললাম? কার্বোনারি। এই কার্বোনারি কথার অর্থ কি? কেন কার্বোনারি নাম হলো না, এই কার্বোনারি নামক গুপ্ত সমিতির সদস্যরা ধর্মীয় প্রথা হিসেবে কাঠকয়লা পোড়াতো। ইংরেজিতে কার্বন কথার অর্থ কাঠকয়লা। তা ধর্মীয় প্রথা হিসাবে এরা কাঠকয়লা পোড়াতো বলেই এই দলের সদস্যরা কার্বোনারি নামে পরিচিত হয়েছিল। তাহলে কার্বোনারির উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল না, কার্বোনারির উদ্দেশ্য ছিল সন্ত্রাস, গুপ্ত হত্যা এবং বিপ্লবের মাধ্যমে বিদেশিদের কবল থেকে ইতালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তাহলে সন্ত্রাস, গুপ্ত হত্যার মাধ্যমে ইতালি থেকে বিদেশিদের আধিপত্য নাশ করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল এই কার্বোনারির উদ্দেশ্য বা লক্ষ্য। নেপলস, যে সিসিলি নেপলস বলছিলাম, এই নেপলসের প্রধান কর্মক্ষেত্র প্রতিষ্ঠিত হলেও ইতালির সমগ্র অঞ্চলেই এই সমিতির শাখা প্রতিষ্ঠিত হতে শুরু করল। এবং 1830 সালে যখন জুলাই বিপ্লব ঘটল, সেই সূত্র ধরে কিন্তু এই বিভিন্ন অঞ্চলে ইতালির তারা শাসন সংস্কারের দাবিতে বিদ্রোহ ঘোষণা করল। তো যাই হোক, এই কার্বোনারি আন্দোলন ইতালির নেতৃত্বে ইতালির বিভিন্ন জায়গাতে প্রবল গণ অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছিল। যদিও মেটার্নিকের প্রচেষ্টায় সেই সব জাতীয়তাবাদী আন্দোলন দমন করা হয়েছিল। তবে এখন দেখব তার পিছনে কি এমন ব্যাপারগুলো ছিল ব্যর্থতার পিছনে না। কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পিছনে যেগুলো কাজ করেছিল, সেটা প্রধান বিষয় হলো যে এর পিছনে বিশেষ কোনো জনসমর্থন ছিল। 2, বিদ্রোহী নেতৃবৃন্দ তেমন কোনো উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করতে পারেনি যেখানে জনগণরা আন্দোলনে সামিল হতে পারে। এছাড়া ছিল যোগ্য নেতৃত্ব, উপযুক্ত রাজনৈতিক শিক্ষার অভাব, গঠনমূলক পরিকল্পনা এবং বিদ্রোহীদের অনৈক্য, যেগুলো তাদের ব্যর্থতার পিছনে কাজ করেছিল। তবে আমরা কি বলবো, এই ব্যর্থতা কি পুরোপুরি ব্যর্থ হয়েছিল? না, কার্বোনারি আন্দোলন ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু এই আন্দোলন ইতালিবাসীর মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছিল। আর সেই জাতীয়তাবাদী চেতনার উপর বেশ করেই
ইতালিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল রি রিঅর্গিমেন্টো বা রিসার্জিমেন্টো, পুনরুত্থানবাদী আন্দোলন, পুনরুত্থান। তাহলে এর ফলে ইতালিতে একটি জাতীয়তাবাদী জাগরণের সূত্রপাত হয়েছিল। এই জাতীয়তাবাদী জাগরণকে আমরা বলছি রিসর্জিমেন্টো বা রিঅর্গিমেন্টো। আর দ্বিতীয় হচ্ছে, তার আগে আমরা জেনে নিই তাহলে রিসর্জিমেন্টোটা কি না, কার্বোনারি এবং অন্যান্য বিপ্লবী দলগুলির আন্দোলনের ফলে ফ্রান্সে, এই ইতালিতে যে জাতীয়তাবাদী চেতনা বা জাগরণের জন্ম হয়েছিল তাকেই বলা হয় রিসর্জিমেন্টো বা রিঅর্গিমেন্টো। আর দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত এর দ্বারা ইতালিবাসী বুঝতে পারল যে বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত শাসকরা নিজেরাই দুর্বল এবং তারা অস্ট্রিয়ার শক্তিতে শক্তিশালী। তাহলে তাদের প্রধান শত্রু যে অস্ট্রিয়া, এটুকু বেশ কিছু ইতালিবাসী চিহ্নিত করতে পেরেছিল। বেশ, তাহলে আমরা কার্বোনারি আন্দোলন সম্পর্কে শুনলাম। এবার আমরা দেখব যে ইতালির ঐক্য সাধনে আমরা তিনজন মহান দেশপ্রেমিক, মহান ব্রতীর নাম পাব। সেই তিনজন সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নেব। এই তিনজনের মধ্যে একজন হলেন ম্যাৎসিনি। যার সময়কাল 1805 থেকে 1872। 1805 থেকে 1872। আর দ্বিতীয় জন হলেন ক্যাভুর, 1810 থেকে 1861। 1810 থেকে 1861। আর তৃতীয় জন হলেন গ্যারিবল্ডি, 1807 থেকে 1882। তাহলে প্রথম বললাম ম্যাৎসিনি, দ্বিতীয় হচ্ছেন ক্যাভুর এবং তৃতীয় হচ্ছেন গ্যারিবল্ডি। এই তিনজনের বলিষ্ঠ নেতৃত্বে ইতালি একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রথমেই এবার আমরা দেখে নেব প্রত্যেকজনের ভূমিকা, যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে, ঐক্য সাধনে এই তিন ব্রতীর, তিন বীরের কি ভূমিকা ছিল। তাহলে প্রথমেই আমরা দেখব ম্যাৎসিনি, জোসেফ ম্যাৎসিনি, যার সময়কাল 1805 থেকে 1872। এই জোসেফ ম্যাৎসিনি ইনি কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পরই ইতালির ঐক্য আন্দোলনের হাল তিনি ধরেছিলেন। তিনি ইতালির ঐক্য সাধনের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন। তাহলে এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন ইতালির জেনোয়া প্রদেশে। তাঁর বাবা ছিলেন চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক। ইতালির ঐক্য সাধনে এই বাগ্মী, সুপুরুষ, সুলেখক, চিন্তাবিদ, বিপ্লবী সংগঠক, জ্বলন্ত দেশপ্রেমিক হিসেবে আমরা কিন্তু এই ম্যাৎসিনিকে অবশ্যই সামনে নিয়ে আসতে পারি। তাহলে তিনি তাঁর বাল্যকাল, ছোটবেলা থেকেই কিন্তু তাঁর এই স্বদেশের এই যে দুর্দশা তাকে পীড়া দিয়েছিল। এই স্বদেশের দুর্দশা তাকে পীড়া দিত, তাই প্রথম জীবনে তিনি সাহিত্য সাধনা করতে শুরু করলেন, বিভিন্ন গ্রন্থ লেখালেখি শুরু করলেন। কিন্তু কিছুকালের মধ্যেই তিনি বুঝলেন যে স্বদেশের যদি স্বাধীনতা না আসে, স্বদেশের স্বাধীনতা ব্যতীত কোনো মহান সাহিত্য কোনোভাবেই সৃষ্টি করা সম্ভব নয়। তার সমগ্র চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে দিল এক স্বাধীন ঐক্যবদ্ধ ইতালির স্বপ্ন। তিনি প্রতিজ্ঞা করে বসলেন যে যতদিন না তিনি মাতৃভূমিকে ঐক্যবদ্ধ করতে পারছেন, ততদিন তার শোকের চিহ্ন স্বরূপ কালো পোশাক পরিধান করবেন। তিনি কিন্তু চিরকাল কালো পোশাকই পরিধান করেছিলেন।
স্বদেশের মুক্তির জন্য প্রথমেই তিনি কিন্তু কার্বনারি আন্দোলনে যোগদান করেছিলেন। এই কার্বনারি আন্দোলনে যোগদান করে তিনি কারারুদ্ধ হন। দীর্ঘদিন কারারুদ্ধ এই আন্দোলনে অংশ নিয়ে তিনি বুঝলেন যে এই আন্দোলনে কিছু ত্রুটি আছে। কেবলমাত্র সন্ত্রাস এবং গুপ্ত হত্যার মাধ্যমে কিন্তু ইতালিকে কোনোভাবেই ঐক্যবদ্ধ করা যাবে না। তাহলে কিভাবে ইতালির ঐক্যবদ্ধ সাধন সম্ভব? না, ইতালির ঐক্য সাধনের জন্য দরকার জনসাধারণের, যুব সমাজের জাগরণ। তিনি পরিষ্কারভাবে উপলব্ধি করলেন যে আত্মত্যাগ এবং আত্মদান একমাত্র যুবকরাই করতে পারে। তারাই ইতালির ইতিহাস রচনা করতে পারে। আর এই জন্যই 1830 সালে তিনি প্রতিষ্ঠা করলেন ইয়ং ইতালি বা নব্য ইতালি। তাহলে ইয়ং ইতালি বা নব্য ইতালি কি? না, ইয়ং ইতালি বা নব্য ইতালি হলো ইতালির ঐক্য সাধনের অগ্রদূত ম্যাৎসিনি প্রতিষ্ঠিত একটি যুব শক্তির দল, একটি যুব সংগঠন। এই যুব সংগঠনের উদ্দেশ্য কি ছিল? না, এই যুব সংগঠনের উদ্দেশ্য ছিল ইতালির ঐক্য সাধন, ইতালিতে গণতন্ত্রের প্রতিষ্ঠা। ম্যাৎসিনি যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, তাদের আদর্শ সম্পর্কে বলেন যে 2 কোটি ইতালি যদি ঐক্যবদ্ধ হতে পারে, একনিষ্ঠভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে, তাহলে ইতালির ঐক্য সাধন সম্ভব। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ, দল মত নির্বিশেষে ধর্ম দেশপ্রেম এক করে দিয়ে তিনি তাদের মধ্যে সেই ইতালির অতীত গৌরব, অতীত ঐতিহ্য ছড়িয়ে দিতে শুরু করলেন। যুবকদের উদ্দেশ্যে তিনি বললেন যে কেবল ঐক্যবদ্ধ ইতালিই হবে তোমাদের মূল মন্ত্র, তোমাদের শক্তি। তোমরা কোনো খণ্ডিত অংশের জন্য আন্দোলন করবে না, একমাত্র ঐক্যবদ্ধ ইতালিই হবে তোমাদের লক্ষ্য। তার যে জাতীয়তা, তার যে পতাকা, জাতীয় পতাকা, তার একদিকে লেখা থাকতো স্বাধীনতা এবং ঐক্য, অন্যদিকে লেখা থাকতো গণতন্ত্র, সাম্য এবং মানবতা। তা যাই হোক, তার যে আদর্শ, তার যে কর্মসূচি, সেই আদর্শ বা কর্মসূচিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর, তিনি ঐক্যবদ্ধ ইতালিরই স্বপ্ন দেখতেন। তিনি খণ্ডিত ইতালি নয়, ঐক্যবদ্ধ ইতালিরই স্বপ্ন দেখতেন। আর এই জন্য ইতালি থেকে অস্ট্রিয়ার উচ্ছেদ অবশ্যই। 2 নম্বর, ইতালির ঐক্য সাধনের জন্য কোনো বিদেশি শক্তির সাহায্যের প্রয়োজন নেই। ইতালির আত্মনির্ভরশীল যুবকরাই এই কাজে সক্ষম। 3, ম্যাৎসিনি ছিলেন জনগণের সার্বভৌমত্বে বিশ্বাসী, প্রজাতান্ত্রিক সরকার গঠনের পক্ষপাতী। স্বাভাবিকভাবেই তাঁর এই আদর্শ তরুণ দলের মধ্যে একটা বিপ্লব এনেছিল। তাহলে 1 নম্বর, তিনি ঐক্যবদ্ধ ইতালি চেয়েছিলেন, যে ইতালি থেকে অস্ট্রিয়ার উচ্ছেদ আবশ্যিক ছিল। 2 নম্বর হচ্ছে ইতালির ঐক্য সাধনে বিদেশি শক্তির প্রয়োজন নেই, জনগণই আত্মনির্ভরশীল যুবকই যথেষ্ট। আর 3 নম্বর হলো তিনি জনগণের সার্বভৌমত্বে বিশ্বাসী, স্বাধীন ইতালিতে প্রজাতান্ত্রিক সরকার গঠনে পক্ষপাতী ছিল। যাই হোক, 1848 সালে যখন ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়ে যায়, তখন ইতালিরও সর্বত্রই কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে যায়। আমরা ফেব্রুয়ারি আন্দোলন করতে গিয়েই বলেছিলাম, ফেব্রুয়ারি 1848 সালকে বলা হয় বিপ্লবের বছর, কারণ ইউরোপের অধিকাংশ দেশে বিপ্লব আন্দোলন হয়েছিল। তো যাই হোক, এই জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউয়ে কিন্তু সেদিন ইতালিতেও আছড়ে পড়েছিল। ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর পিডমন্ট সার্ডিনিয়ার রাজা চার্লস অ্যালবার্ট
অস্ট্রিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিতে শুরু করেছিলেন। পোপের রাজ্যে যখন চরম আকার নিল বিদ্রোহ, তখন পোপ পালিয়ে গেলেন। মাৎসিনির নেতৃত্বে টাস্কেনি, রোম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হল, কিন্তু এই উদ্যোগ ব্যর্থ হল। তবে তিনি যতদিন ছিলেন ততদিন কিন্তু তার জীবনের শেষ সময় পর্যন্তই এই ঐক্য সাধনাতেই তিনি নিজে লাগিয়ে দিয়েছিলেন। যাই হোক, শেষমেশ রোমের প্রজাতন্ত্র ধ্বংস হয়, পোপ তার রাজ্য ফিরে পায় এবং তাকে পালিয়ে যেতে হয় লন্ডন। শেষ জীবন পর্যন্ত সেখানেই তিনি অতিবাহিত করেন। আচ্ছা, 2 নম্বর, ইতালির ঐক্য সাধনে আমরা যে দ্বিতীয় ব্যক্তির নাম পাই, তিনি হলেন কাউন্ট ক্যাভুর, যার সময়কাল 1810 থেকে 1861। এই ইয়ং ইতালি আন্দোলনের ব্যর্থতার পর যিনি এগিয়ে এলেন তিনি হলেন এই ক্যাভুর। বাস্তববাদী কূটনীতি, দক্ষ মানুষ হিসেবে ক্যামিলো বেনসো ডি ক্যাভুর তিনি নেতৃত্ব গ্রহণ করলেন ইতালির ঐক্য সাধনের পথে। তাকে বলা হয় ইতালির ঐক্য সাধনের মস্তিষ্ক, তাকে বলা হয় ইতালির ঐক্য সাধনের মস্তিষ্ক। যাই হোক, তিনিও 1810 সালে ইতালির একটি অভিজাত পরিবারে জন্ম নেন। প্রথম জীবনে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তিনি পিডমন্ট সার্ডিনিয়ার সামরিক বাহিনীতে যোগদান করেছিলেন। কিছুদিন পর সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেন, ছেড়ে দেন। ইংল্যান্ড, ফ্রান্স, বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করেন। এই সময়ই তার মধ্যে রাজনৈতিক চেতনা জেগে ওঠে। এই বিদেশ ভ্রমণকালেই তিনি বিভিন্ন লেখালেখিও লিখতে শুরু করেন। অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া নামে একটি পত্রিকা 1832 সালে, এই নামে একটি সমিতি 1832 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, পরবর্তীকালে তাঁর প্রভাবের, তাঁর আন্দোলনের সেটি একটি সাথী হয়ে দাঁড়িয়েছিল। আবার 1847 সালে তিনি আরেকটি পত্রিকা রিআর্গিমেন্টো সম্পাদনা করেন। যাই হোক, এভাবে ধীরে 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 রাজনীতির রঙ্গমঞ্চে তিনি পা ফেলেন। 1848 সাল পিডমন্ট সার্ডিনিয়ায় আমরা আগেই দেখলাম উদারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই সার্ডিনিয়াতে, পিডমন্ট সার্ডিনিয়ার পার্লামেন্টে তিনি সদস্যও নির্বাচিত হলেন। 1850 মন্ত্রিসভায় অংশগ্রহণ পিডমন্ট সার্ডিনিয়ার। 1852 ভিক্টর ইমানুয়েল তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। তাহলে শুরু হলো তাঁর নেতৃত্বে ঐক্য আন্দোলনের নতুন অধ্যায়। যাই হোক, আমরা যদি আদর্শবাদ বা আদর্শের দিকে ধরি, তাহলে কিন্তু মাৎসিনির আদর্শের সঙ্গে তাঁর আদর্শের কিছু পার্থক্য ছিল। যেমন মাৎসিনি গুরুত্ব দিয়েছিলেন, আমরা আগেই দেখছি, আত্মনির্ভরশীলতা, আত্মশক্তি, আত্মবিশ্বাসের উপর। ইতালির ঐক্য আন্দোলনে তিনি আবার বিদেশি শক্তির বিরুদ্ধে ছিলেন এবং তিনি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে ছিলেন। অন্যদিকে ক্যাভুরের রাজনৈতিক আদর্শটা কেমন ছিল? ক্যাভুরের দৃঢ় বিশ্বাস ছিল যে বিদেশি সাহায্য ছাড়া কোনোভাবেই ইতালির ঐক্য সাধন সম্ভব নয়, আর প্রজাতন্ত্র নয়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আগ্রহী ছিলেন।
ক্যাভুরের রাজনৈতিক মতাদর্শকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর, অস্ট্রিয়ার আধিপত্য থেকে ইতালিকে মুক্ত করতে হবে। ফার্স্ট, অস্ট্রিয়ার আধিপত্য থেকে ইতালির মুক্তি সাধন। 2 নম্বর, পিয়েডমন্ট সার্ডিনিয়াকে ইতালির ঐক্য সাধনে দায়িত্ব নিতে হবে, তাকে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। 3, আর এর জন্য নেতৃত্ব লাভের উপযুক্ত হিসেবে তাকে গড়ে তুলতে হবে, অর্থাৎ অর্থনৈতিক শাসনতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে পিয়েডমন্ট সার্ডিনিয়া, যাতে পিয়েডমন্ট সার্ডিনিয়া নেতৃপদে প্রতিষ্ঠিত হতে পারে। এবং 4, বিদেশি সাহায্য লাভের জন্য ইতালির সমস্যাকে ইউরোপের সমস্যায় পরিণত করতে হবে, যাতে ইউরোপীয় রাজনীতিকদের দৃষ্টি ইতালির প্রতি নিবদ্ধ হয়। যাই হোক, এই উদ্দেশ্যেই তিনি ফার্স্ট প্রধানমন্ত্রী হিসেবে ইতালির ঐক্য সাধনের উপযোগী হিসেবে পিয়েডমন্ট সার্ডিনিয়াকে তৈরি করতে শুরু করলেন। আর সেই জন্য রেলপথ নির্মাণ, মুদ্রা প্রবর্তন, কর সংস্কার, শুল্ক পরিকাঠামো পরিবর্তন, বাণিজ্যের বৃদ্ধি, নৌশক্তি শক্তিশালী করা ইত্যাদি বিভিন্ন একাধিক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করলেন, যার দ্বারা অর্থনৈতিক দিক দিয়ে এবং রাজনৈতিক দিক দিয়ে পিয়েডমন্ট ইতালির রাজ্যগুলির মধ্যে সেরা রাজ্যে পরিণত হতে পারে এবং দায়িত্ব পালনের উপযোগী হয়। এবার তিনি দেখলেন যে ইতালীয় সমস্যাকে ফার্স্ট আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে হয়। সেজন্য তিনি কি করলেন? তিনি নিয়মিতভাবে ইংল্যান্ড, ফ্রান্সের বিভিন্ন পত্রিকায় এই ইতালির অবস্থানের কথা, ইতালির বিভিন্ন অংশ অস্ট্রিয়া এবং অন্যান্য শক্তির হাতে তুলে দেওয়ার বিপজ্জনকতা সমস্ত ব্যাখ্যা শুরু করলেন। ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলো 1854 খ্রিস্টাব্দে। 54 থেকে 56 খ্রিস্টাব্দে ইউরোপ জুড়ে একটি যুদ্ধ শুরু হয়েছিল, তা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধে তিনি অংশ নিলেন যাতে যুদ্ধাবসানে আয়োজিত শান্তি সম্মেলন অংশগ্রহণ করে ইতালির সমস্যাকে তুলে ধরা যায়। যাই হোক, একইভাবে তিনি যা অংশ নিলেন 1856 খ্রিস্টাব্দে আয়োজিত প্যারিসের শান্তি সম্মেলনে তিনি যোগদান করলেন। সেখানে ইতালির সমস্যার কথা ইউরোপীয় নেতৃবর্গের কাছে তুলে ধরলেন। ইতালির সমস্যায় তিনি আন্তর্জাতিকতার রূপ দিলেন। যাই হোক, 1858 সাল ইউরোপের রাষ্ট্রবর্গ তাঁর সমস্যা শুনলেন। 1858 সালে প্লম্বিয়ার্স নামক স্থানে ফরাসি সম্রাট এবং তৃতীয় নেপোলিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হল। তাহলে প্লম্বিয়ার্সের চুক্তি কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। গুড। এবার এই গোপন চুক্তি অনুযায়ী কি করা হয়েছিল না, এই গোপন চুক্তি অনুযায়ী ঠিক হলো ইতালির ঐক্য আন্দোলনে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে পিয়েডমন্ট সার্ডিনিয়াকে সাহায্য করবে। তবে এই সাহায্য কেবলমাত্র যদি পিয়েডমন্ট সার্ডিনিয়া আগে থেকে অস্ট্রিয়াকে এই সাহায্যের শর্ত হিসেবে যদি অস্ট্রিয়া কর্তৃক আগে থেকে পিয়েডমন্ট সার্ডিনিয়া আক্রান্ত হয়, তবেই ফ্রান্স পিয়েডমন্ট সার্ডিনিয়াকে সাহায্য করবে। অর্থাৎ অস্ট্রিয়াকে আগে আক্রমণ করতে হবে, তবেই এই সাহায্য মিলবে। তাহলে ফ্রান্স কি পাবে? ভালো হলো ফ্রান্সকে এর জন্য স্যাভয় এবং নিস প্রদান করা হবে। যাই হোক, এইরকম পরিস্থিতিতে কেবল দেশে ফিরেই তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিলেন এবং এমন কিছু উস্কানিমূলক কাজ শুরু করলেন যার দ্বারা অস্ট্রিয়া রাগান্বিত হয়ে ওঠে পিয়েডমন্ট সার্ডিনিয়ার বিরুদ্ধে। যাই হোক, অস্ট্রিয়া উত্তেজিত হয়ে পড়ে এই
ফাঁদে অস্ট্রিয়া পা দেয়। এই উত্তেজিত অস্ট্রিয়া 1859 খ্রিস্টাব্দে পিয়েডমন্ট সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। স্বাভাবিকভাবেই শর্তানুসারে, প্লম্বিয়ার্সের চুক্তির শর্তানুসারে ফ্রান্স পিয়েডমন্ট সার্ডিনিয়ার সমর্থনে যুদ্ধে এগিয়ে আসে। এই রকম পরিস্থিতিতে লম্বার্ডি, ভেনিসিয়া অস্ট্রিয়ার কাছ থেকে দখল করে নেয় পিয়েডমন্ট সার্ডিনিয়া। কিন্তু এই পরিস্থিতিতে এই তৃতীয় নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্সের সম্রাট, তিনি হঠাৎ উপলব্ধি করলেন এটা যেন তাঁরই পক্ষে পরাজয়ের অবস্থার সৃষ্টি হবে। তাই হঠাৎ তিনি ক্যাভুরের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা না করেই তিনি কিন্তু গোপনে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করে নিলেন 1859 খ্রিস্টাব্দে। তাহলে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্সের। এই সন্ধি দ্বারা পিয়েডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডি এবং মিলান যুক্ত হয়ে গেল। ওই পূর্ববর্তী সন্ধি অনুযায়ী লম্বার্ডি মিলান যুক্ত হলো এবং ওই ইতালির ঐক্য সাধনের প্রথম ধাপ এগিয়ে এলো বা অগ্রসর হল। কিন্তু ক্যাভুর এই ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি মানতে রাজি ছিলেন না। তিনি কি করলেন? তিনি রাজা ভিক্টর ইমানুয়েলকেও কিন্তু এই চুক্তি না মানার কথা বললেন, কিন্তু ইমানুয়েল না মানলে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করবেন। ইতিমধ্যে 1860 সাল এসে গেছে। পারমা, মডেনা, টাস্কানি, রোমানা, বিভিন্ন জায়গার রাজ্যগুলো সবাই পিয়েডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হতে চাইছে। এতে তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়া আপত্তি জানান। এটা আমরা আগেই দেখব। এই আপত্তি শুরু হয়ে গেল। যাই হোক, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর ঠিক এই মুহূর্তেই এই সব রাজ্যগুলোর পিয়েডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যোগ হওয়ার আকুতি, এতে কিন্তু এই দেশপ্রেমিক ক্যাভুর রাগ করে থাকতে পারলেন না। যাই হোক, দেশের কথা চিন্তা করে তিনি আবার তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন। যাই হোক, এবার তিনি এই তৃতীয় নেপোলিয়নের সঙ্গে বোঝাপড়া এলেন যে তিনি ওই রাজ্যগুলির অন্তর্ভুক্তির বিষয়ে কিন্তু আপত্তি করবেন না। তাকে পূর্বের প্রতিশ্রুতি মতোই তাকে স্যাভয় এবং নিস এজন্য প্রদান করা হয়। যাই হোক, গণভোটের মাধ্যমে মধ্য ইতালির রাজ্যগুলো পিয়েডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল। ইতালির ঐক্যের একটা ধাপ হারিয়ে গেল। 1860 সাল সিসিলি, নেপলস, সেখানে প্রতিক্রিয়াশীল যে বুর্ব বংশ, তার বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হয়ে গেল। বিদ্রোহীরা কি করল? ম্যাক্সিনির শিষ্য সিংহ হৃদয় গ্যারিবল্ডির কাছে আমন্ত্রণ জানালো, আবেদন জানালো। এই গ্যারিবল্ডির সময়কাল আমরা শুনেছি 1807 থেকে 1882। যাই হোক, তিনি একজন যথার্থ বীর এবং দেশপ্রেমিক ছিলেন। তার প্রধান জীবনের ব্রতই ছিল যে মাতৃভূমির স্বাধীনতা। তার জীবনের ব্রত ছিল মাতৃভূমির শৃঙ্খল মোচন। তো এর জন্য তিনি কি করলেন না, তিনি এগিয়ে এলেন তার বিরাট লাল কর্তা বাহিনী। তার আগে জেনে নিই তার জন্মস্থান বা সময়টা। 1807 খ্রিস্টাব্দ, নিস, ওই যে স্যাভয় নিস, এই নিস এর এক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1833 সাল তখন তিনি ইয়ং ইতালির সদস্য হয়েছিলেন। 1836 সাল রাজনৈতিক কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল। দক্ষিণ আমেরিকায় স্বাধীন যে প্রজাতান্ত্রিক উরুগুয়ে, সেই উরুগুয়ের সরকার প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যাই হোক, সিংহ হৃদয় গ্যারিবল্ডি তিনি দেশবাসীর আমন্ত্রণকে উপেক্ষা করতে পারলেন।
তিনি সিসিলি নেপলসের মানুষের আবেদনে সাড়া দিলেন। সাড়া দিয়ে 1,000 লাল কর্তা মানে তার যে সেনাদল ছিল লাল পোশাকে সুসজ্জিত ছিল, তাই তাদের বলা হতো রেড শার্ট বা লাল কর্তা। সেই লাল কর্তা বাহিনী নিয়ে তিনি হাজির হয়ে গেলেন সিসিলি নেপলসে। সিসিলি নেপলস জয় করলেন 1860 অক্টোবর মাসে, নিজের অধিকারে প্রতিষ্ঠা করলেন। এভাবে দক্ষিণ ইতালিতে প্রতিষ্ঠিত হল প্রজাতন্ত্র। এতে ইউরোপীয় রাজন্যবর্গ যদি এই নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেয় এই ভয়ে, তাহলে ইতালির ঐক্য সাধন মাঝপথে থেমে যাবে। তাই গ্যারিবাল্ডির ফিরে আসার আগেই ভিক্টর ইমানুয়েল রোম এবং সমগ্র পোপের রাজ্য, রোম বাদে, রোম ছাড়া সমগ্র পোপের রাজ্য দখল করে নিল। গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, স্বাভাবিকভাবেই। তো এইরকম অবস্থাতে গ্যারিবাল্ডি রাজ্য দুটির ভার ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিলেন। এই দুটি দ্বীপ ক্যাব্বেরা দিয়ে তিনি চলে গেলেন স্বেচ্ছা নির্বাসনে। বলছে ইতিহাসে এইরকম ত্যাগ খুঁজে পাওয়া যায় না। এইরকম জটিল মুহূর্তে বাঘ বিতণ্ডা আধিপত্য এসব না করে তিনি স্বেচ্ছায় নির্বাসন নিলেন। ক্যাপ্রেরা দ্বীপে তিনি নির্বাসন নিলেন। যাই হোক, এই দুটি স্থান পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হল। ভিক্টর ইমানুয়েল 1861 খ্রিস্টাব্দে তিনি এবার ইতালির রাজা হিসেবে ঘোষিত হলেন। যাই হোক, ভেনিসিয়া এবং রোম ব্যতীত তখন কিন্তু সমগ্র ইতালি ঐক্যবদ্ধ। যাই হোক, এই বছরই ক্যাভুর মারা গেলেন। তো ম্যাৎসিনির এবং ক্যাভুর উভয়ই এবং গ্যারিবাল্ডির অবদান ইতালির কে ঐক্য সাধনের পথে এগিয়ে নিয়ে সমগ্র ইতালি তখন ঐক্যবদ্ধ। ভেনিসিয়া এবং রোম বাদে সমগ্র ইতালি ঐক্যবদ্ধ ইতালিতে পরিণত হয়েছে। তো যাই হোক, এই ভেনিসিয়া এবং রোমে তখনও কিন্তু অস্ট্রিয়া এবং ফ্রান্সের সেনাবাহিনী মোতায়েন ছিল। এইরকম পরিস্থিতিতে ভিক্টর ইমানুয়েল এই দুটি স্থান আদায়েরও কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন, পক্ষপাতী ছিলেন। যাই হোক, এইরকম পরিস্থিতিতে অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ শুরু হলে, অর্থাৎ এইরকম পরিস্থিতিতে আমরা দেখব এই ভেনিসিয়া এবং রোম কিভাবে ইতালি অন্তর্ভুক্ত হল। না, ইতালির যেমন ঐক্য সাধন হচ্ছিল তেমনি জার্মানিও কিন্তু ঐক্য সাধনে এগিয়ে এসেছিল। আর সেই জার্মানির ঐক্য সাধনের জন্য 3টি যুদ্ধের প্রয়োজন ছিল। একটি হলো ডেনমার্কের সঙ্গে স্লেজভিগ হলস্টেনের যুদ্ধ, 2 নম্বর হলো অস্ট্রিয়ার সঙ্গে স্যাডোয়ার যুদ্ধ এবং ফ্রান্সের সঙ্গে সেডেনের যুদ্ধ। তো যাই হোক, এই পরিস্থিতিতে 1866 খ্রিস্টাব্দে বিসমার্ক বা জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার যুদ্ধ শুরু হলে তার পূর্ব প্রস্তুতি হিসেবে জার্মানি ইতালির কাছে প্রস্তাব রাখেন তার নিরপেক্ষতার উপরই, যদি অর্থাৎ ইতালি নিরপেক্ষ থাকলে সে ভেনিসিয়া লাভ করবে। তো যাই হোক, আসন্ন ফ্রাঙ্কো মানে প্রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার যুদ্ধে ইতালি নিরপেক্ষ থাকার পুরস্কার হিসেবে 1866 সালে সে ভেনিসিয়া লাভ করবে। এবার রইল রোম। একই পদ্ধতিতে 1870 খ্রিস্টাব্দে বিসমার্ক যখন ফ্রান্সের বিরুদ্ধে সেডেনের যুদ্ধ করবেন, সে তারও পূর্ব প্রস্তুতি হিসেবে ইতালির কাছে প্রস্তাব ছিল যে এই আসন্ন ফ্রাঙ্কো পাশিয়া যুদ্ধে নিরপেক্ষ থাকলে সেও পুরস্কার স্বরূপ রোম পাবে। তো যাই হোক, এই পরিস্থিতিতে 1870 সালে ফ্রাঙ্কো পাশিয়া যুদ্ধে নিরপেক্ষ থাকার পুরস্কার স্বরূপ ইতালি রোম লাভ করেছিল। তো এইভাবে 1870 খ্রিস্টাব্দে
মধ্যে ইতালি একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছিল। ঠিক আছে, আমরা এবার আগামী ক্লাসে চলে আসবো।